তো চলো আমরা তাহলে দেরি না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকে লাইটিং এর কি অবস্থা, আজকে এরকম দেখতে লাগছে কেন? আচ্ছা দেখি, আমরা আমাদের প্রথম এমসিকিউ দেখি, এবং এমসিকিউতে সবাই একটু অ্যালার্ট থাকবা, কারণ কি বলতো, হুট করে কোনো একটা এমসিকিউ ধরে বলবো যে এটা হচ্ছে কুইজ, এবং কুইজ বললে কিন্তু আমরা সবাই মোটামুটি যারা রেগুলার ক্লাস করি আমরা নিয়ম কানুন সবাই জানি। কুইজ বললে যে সবার আগে সঠিক উত্তর দিবে সে কিন্তু পুরস্কার পেয়ে যাবে। পুরস্কারটা কিভাবে পাবা? সাথে সাথে পাবা না, ক্লাসটা শেষ হওয়ার পর আমার সাথে হচ্ছে একটু যোগাযোগ করতে হবে, মেসেঞ্জারে যোগাযোগ করলে তখন হচ্ছে আমি তোমাদেরকে তোমাদের হচ্ছে মোবাইল নাম্বারে হচ্ছে পুরস্কারটা রিচার্জ হিসেবে পাঠিয়ে দিব। আচ্ছা চলো আমাদের প্রথম এমসিকিউটা আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, আমাদের প্রথম এমসিকিউ, আমাদের আজকের ক্লাসের ফার্স্ট এমসিকিউ কি, যেটা আমাদের কুইজ হবে সেটা হচ্ছে আমি বলবো, ঠিক আছে? কুইজ হলে আমরা বলবো। চলো দেখি, এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? হ্যাঁ, কুইজ না হলেও নিজের একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো ভাইয়ের সাথে সাথে। আমাদের প্রায় আজকে 80টার মতো এমসিকিউ আছে, তো সবই শেষ করব, যতক্ষণই লাগে লাগুক সব শেষ করব, ঠিক আছে? তো আমি দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নের উত্তর সপ্তর্ষি হাওলাদার দিয়েছো খ। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? তোমার উত্তর হচ্ছে খ, সিলভার। বাট না ভাইয়া, সরি, প্রথম উত্তরটা সুরায়ের উত্তর সঠিক হয়েছে, ক, ওরাম। গোল্ড হচ্ছে আমাদের এ যাবৎ প্রাপ্ত সকল ধাতুর মধ্যে প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে আমাদের ওরাম বা গোল্ড, ঠিক আছে? তারপর আমাদের পরের এমসিকিউতে আমরা চলে যাই। এই অধ্যায়টা পুরোটাই মুখস্থের উপর, তাই না? পুরোটাই মুখস্থ একটা অধ্যায়, ঠিক আছে? তো যারা ভুল করবা একটু কারেকশন করে নিও সাথে সাথে। কপার ও টিন গলিয়ে তৈরি সংকর ধাতু কোনটি? হ্যাঁ, কপার এবং টিন গলিয়ে আমরা কোন কোন সংকর ধাতু পাই? এটা আনসার দেওয়ার আগে চলো আমরা একটু সংকর ধাতুর ব্যাপারগুলো একটু বুঝে আসি, ঠিক আছে? আমরা একটু বুঝে আসি, আমি কিছু জিনিস লিখে দিই। দেখো, স্টিল হচ্ছে একটি সংকর ধাতু, স্টিল হচ্ছে একটা সংকর ধাতু, এবং এই স্টিলটা আমাদের পাওয়া যায়, 99% লোহা। স্টিলে আমাদের লোহা থাকে 99% এবং বাকি 1% থাকে কার্বন। এগুলো একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? স্টিলে যদি বলে লোহাতে, মানে স্টিলে আমাদের কি কি থাকে? স্টিলে আমাদের লোহা থাকে 99%, কার্বন থাকে 1%। তারপর হচ্ছে পিতলকে ব্রাশ বলা হয়, ব্রাশ, ঠিক আছে? পিতলকে আমরা ব্রাশ বলি। তাহলে পিতল বা ব্রাশে আমাদের কপার থাকে 65%, এবং বাদ বাকি 35% থাকে জিঙ্ক। তারপর আমাদের হচ্ছে ব্রোঞ্জ মেডেল দেওয়া হয় আমাদের অলিম্পিকে, মানে স্বর্ণ মুদ্রা। তারপর কি ব্রোঞ্জ হচ্ছে আমাদের কাঁসা, হ্যাঁ, কাঁসা। ব্রোঞ্জের মধ্যে আমাদের কি কি থাকে? ব্রোঞ্জের মধ্যে আমাদের কপার থাকে 90%, এবং টিন মানে হচ্ছে স্ট্যানাম বা টিন থাকে 10%। এবং আরেকটা লিখে দিই আমি তোমাদেরকে, সেটা হচ্ছে ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়াম, ডুরালুমিন হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি সংকর, যেখানে আমাদের অ্যালুমিনিয়াম থাকে 95%, এবং অ্যালুমিনিয়ামের সাথে আমাদের কপার থাকে 4%, আর বাকি 1% থাকে ম্যাগনেসিয়াম, তারপর ম্যাঙ্গানিজ এবং আয়রন, লোহা। এই তিনজন মিলে থাকে 1%, টোটাল 100%। তো এই সংকরগুলো একটু মনে রাখতে হবে। তো হ্যাঁ, আমাদের কাছে চেয়েছে কি, কপার ও টিন গলিয়ে কোনটা তৈরি করা হয়? ওই দেখো, কপার এবং স্ট্যানাম গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়, ব্রোঞ্জ। সঠিক উত্তর হবে ব্রোঞ্জ হচ্ছে আমাদের কপার এবং টিনের সংকর ধাতু, ঠিক আছে? ব্রোঞ্জ হচ্ছে কপার এবং টিনের সংকর ধাতু। তারপরে যাই আমরা আমাদের পরের এমসিকিউতে চলে যাই। আচ্ছা, ব্রাইটনেসটা বোধহয় অনেক বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিই, অনেক বেশি চোখে লাগতেছে আমার কাছে, যেটা মনে হচ্ছে কিছুটা কমিয়ে দিই, ঠিক আছে? ব্রাইটনেসটা অনেক বেশি হয়ে আছে, একটু কমিয়ে দিই। তারপর একটা যাই, কপারের সাথে অন্য কোন ধাতুকে মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? অলরেডি পড়ছি, তাই না? ব্রোঞ্জ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? কপারের সাথে টিন। তাহলে কপারের সাথে টিন বা স্ট্যানামকে মিলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। হ্যাঁ, আরেকবার একটু লিখে দিই মনে থাকার জন্য। ব্রোঞ্জে কপার থাকে 90% এবং
টিন থাকে 10%, ঠিক আছে। ব্রোঞ্জে কপার থাকে 90% এবং টিন থাকে 10%। আমরা যদি পরের এমসিকিউতে যদি চলে যাই, তোমরা সাথে সাথে উত্তরগুলো মিলিয়ে নাও। কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়? কোনটির আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়? এটা সঠিক উত্তর হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ আবিষ্কার মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তারপরে এমসিকিউতে যাই। কোন ভাষার শব্দ হতে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে? হ্যাঁ, মনে রাখবা কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে আলকেমি শব্দ থেকে। আলকেমি শব্দ থেকে, এবং এই আলকেমি শব্দটা এটা এসেছে আমাদের আরবি ভাষা থেকে। তাহলে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে আরবি ভাষার শব্দ আলকেমি থেকে, ঠিক আছে। আমরা যদি পরের এমসিকিউটা যদি দেখি, আলকেমি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আরবি ভাষা থেকে এসেছে। 7 নম্বরে যাই। আধুনিক রসায়নের জনক কে? আধুনিক রসায়নের জনক কে? এইটা আমাদের কুইজ। সবার আগে দেখি কে আনসার দিতে পারে। কুইজের আনসার দেওয়ার নিয়ম কি? 7 লিখে অপশনটা দিতে হবে। দাও তো দেখি সবার আগে কে সঠিক উত্তর দিতে পারে। 7-এর সঠিক উত্তর দাও। এটা কুইজ, এটা আমাদের আজকের প্রথম কুইজ। 7 হচ্ছে আজকের প্রথম কুইজ। আধুনিক রসায়নের জনক কে? এটার সঠিক উত্তর দিয়ে ফেলেছে আমাদের অনেকেই দিয়ে ফেলছে সঠিক উত্তর, সবাই দিয়েছে। বাট তোমরাও দেখো, নীরব হোসেন সবার আগে সঠিক উত্তর দিয়েছে। নীরব হোসেন সঠিক উত্তর দিয়েছে, তারপর দিয়েছে রাবেয়া আক্তার, তারপর দিয়েছে রাইহান খান। সুরায়া এখনো 5-এ কেন আছো আমি জানি না, তোমার হয়তো বা ওয়াইফাইটা অনেক বেশি স্লো কাজ করতেছে। সপ্তর্ষি হাওলাদার সঠিক উত্তর দিয়েছো, হাসি সঠিক উত্তর দিয়েছো, বাট সবার আগে সঠিক উত্তর দিয়েছে নীরব হোসেন। যেহেতু সবার আগে সঠিক উত্তর দিয়েছো নীরব হোসেন, তাই তুমি আমাদের আজকের প্রথম কুইজের বিজেতা, এবং তোমার কাছে কিন্তু ভাইয়ার পুরস্কার পৌঁছে যাবে। তুমি হচ্ছে ক্লাস শেষে ভাইকে একটা নক দিবা, ঠিক আছে? তাহলেই হবে। তাহলে আজকের কুইজের প্রথম কুইজের বিজেতা হচ্ছে আমাদের নীরব, ঠিক আছে। নীরব হোসেন আজকে আমাদের প্রথম কুইজের বিজেতা, ঠিক আছে। অ্যান্টনি ল্যাভোইসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ল্যাভোইসিয়েকে, ঠিক আছে। পরের এমসিকিউতে চলে যাই। কাঁচা আমে কোন অ্যাসিড থাকে? চলো ভাইয়া এটা নিয়ে একটু ডিটেইলস একটু আলোচনা করা যাক। কাঁচা আমে কোন অ্যাসিড থাকে? হ্যাঁ, কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালেইক অ্যাসিড থাকে। একটু লিখি, হ্যাঁ। কাঁচা আম, কাঁচা আম, কাঁচা আম। কাঁচা আমে কি কি থাকে? কাঁচা আমে থাকে সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড এবং ম্যালেইক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। এই দুইটা অ্যাসিড কাঁচা আমে থাকে। পরবর্তীতে কাঁচা আম যখন পেকে যায়, পাকা আম হয়, তখন পাকা আম খেতে মিষ্টি কেন হয়? কারণ পাকা আমের মধ্যে আমার গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়, ঠিক আছে। তাহলে গ্লুকোজ ও ফ্রুক্টোজ। হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে একটা প্রশ্ন, কাঁচা আম টক হয় কেন? কাঁচা আম টক হয় কেন? উত্তর হচ্ছে কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালেইক অ্যাসিড থাকে। হ্যাঁ, অ্যাসিড বা অম্ল টক স্বাদ যুক্ত হয়, এই কারণে কাঁচা আম টক হয়। কিন্তু যখন কাঁচা আম যখন পাকতে শুরু করে, তখন আমাদের ম্যালেইক অ্যাসিড এবং সাকসিনিক অ্যাসিড গুলো গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। ফ্রুক্টোজ মিষ্টি স্বাদ যুক্ত, এই কারণে আম পাকলে সেটা মিষ্টি হয়। তাহলে কাঁচা আমে কোন অ্যাসিড বিদ্যমান? কাঁচা আমে আমাদের সাকসিনিক অ্যাসিড এবং ম্যালেইক। দেখো সঠিক উত্তর ম্যালেইক অ্যাসিড, কারণ ম্যালেইকটা অপশনে আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই। কাঁচা আমে কি থাকে? ওই যে সাকসিনিক অ্যাসিড আর ম্যালেইক অ্যাসিড থাকে। সঠিক উত্তর হচ্ছে সাকসিনিক অ্যাসিড। কাঁচা আমে সাকসিনিক অ্যাসিড থাকে। দ্বিতীয় কুইজের জন্য রেডি থাকো, হঠাৎ করে বলে দিতে পারি যে এটা দ্বিতীয় কুইজ, ঠিক আছে। তারপরে যাই। 10
কোন প্রক্রিয়ায় কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে? কোন প্রক্রিয়ায় কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে? উত্তর হচ্ছে জৈব রাসায়নিক প্রক্রিয়া। জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কাঁচা আম পেকে হলুদ বর্ণ ধারণ করে এবং এই জৈব রাসায়নিক প্রক্রিয়াতেই কাঁচা আমে থাকা সাইট্রিক অ্যাসিড এবং সাকসেনিক অ্যাসিড এবং মেলিক অ্যাসিড পাকার পর গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। তার মানে কাঁচা আমের মধ্যে যে অ্যাসিড থাকে সেটি গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে বা জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। তারপর তেঁতুলে কোন অ্যাসিড থাকে? ভাইয়া এটা আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় কুইজ। দাও এই কুইজের সঠিক উত্তর দাও তো। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? নাম্বার দিতে হবে, নাম্বার দিয়ে অপশন বলতে হবে কিন্তু, না হলে কিন্তু হবে না। 11 সঠিক উত্তর কি হবে দেখি সবার আগে কে দিতে পারে। নাম্বার দিতে হবে, নাম্বার দিতে হবে, দাও। 11 এটাও নীরব হোসেন সবার আগে উত্তর দিয়েছে। নীরব হোসেন সবার আগে, এটা এই প্রশ্নের উত্তরও নীরব হোসেন সবার আগে দিয়েছে। পিচ্চি, রাজা, মিজান তুমি উত্তর দিলেও এগুলা কিন্তু কাউন্ট হবে না, শুধু অপশন দিলে হবে না, নাম্বার সহ দিতে হবে। 11 দিতে হবে। যদিও নীরবের উত্তর সঠিক হয়ে গেছে, নীরব সবার আগে উত্তর দিয়ে ফেলছে। নীরবের উত্তর 11 বি, 11 খ। যদিও রাবে আক্তার পরবর্তীতে সঠিক উত্তর দিয়েছে, মিজান সঠিক উত্তর দিয়েছো, রাইহান খান সঠিক উত্তর দিয়েছো, আরিফুল ইসলাম নিলয় সঠিক উত্তর দিয়েছো, সপ্তর্ষি হাওলাদার সঠিক উত্তর দিয়েছো, হাসি সঠিক উত্তর দিয়েছো। ওয়াও, ঠিক আছে ঠিক আছে। সুরাইয়া সঠিক উত্তর দিয়েছো, বাট কথা হচ্ছে সবার আগে সঠিক উত্তর দিয়ে ফেলেছে আমাদের নীরব ভাইয়া। তো আজকে আমার রিচার্জের পরিমাণ একটু কমে যাবে, কারণ আজকে আমরা এমসিকিউ নিব একটু বেশি, কুইজের পরিমাণটা আজকে অনেক বেশি নিব। আজকে হয়তো বা পুরো জিনিসটা জুড়ে আমাদের 10টা কুইজ থাকতে পারে, ঠিক আছে? তো দেখি আমরা একটু, তাহলে দ্বিতীয় কুইজের বিজেতাও হচ্ছে আমাদের নীরব। নীরব নীরব, ঠিক আছে? তো সব জায়গায় সবাই একটু রব রব করো। নীরব কিন্তু ফায়ারিং মোডে আছে। তেঁতুলে কি থাকে? তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে। চলো আমরা দেখি আরো কিছু অ্যাসিডের কথা একটু জানি। যেমন দেখো, আমরা এই যে দেখো আমাদের অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড কিসে থাকে জানো? অ্যাসিটিক অ্যাসিড থাকে ভিনেগারে। ভিনেগার বা যেটাকে আমরা বলি সিরকা। ভিনেগার বা সিরকা কোথায় দেওয়া হয়? আচার সংরক্ষণের জন্য, বা মাংস সিদ্ধ তাড়াতাড়ি যাতে হয়, মাংস যাতে নরম হয়, সেই জন্য মাংস রান্নার সময় ভিনেগার ব্যবহার করা হয়। সাইট্রিক অ্যাসিড কিসে থাকে? কমলা লেবুতে বা লেবুতে আমাদের সাইট্রিক অ্যাসিড থাকে। কমলা বা লেবুতে আমাদের সাইট্রিক অ্যাসিড থাকে। টার্টারিক অ্যাসিড মাত্র আনসার হয়ে গেল, সবাই সঠিক উত্তর দিয়েছো। তেঁতুল, তেঁতুলে আমাদের টার্টারিক অ্যাসিড থাকে। ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে আমাদের দুধ অথবা দই বা দধি যেটাকে বলি, দুধ অথবা দধিতে আমাদের থাকে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে? ওকে, তারপরে যাই আমরা। আচ্ছা, একজনের 13 আনসার কোত্থেকে দাও? হ্যাঁ, 12ই তো গেল না এখনো। তারপর দেখো, নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? এই যে দধি, দধিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান। তারপরে যদি দেখি মোমে কোন উপাদান মৌলটি উপস্থিত? হ্যাঁ, মোমে কি কি থাকে? মোম একটা হাইড্রোকার্বন। মোম হচ্ছে হাইড্রোকার্বন, উচ্চতর কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বনের মধ্যে কি কি থাকে? হাইড্রোকার্বনের মধ্যে থাকে কার্বন এবং হাইড্রোজেন। তাহলে মোমে আমাদের কোন উপাদান থাকে? হাইড্রোজেন থাকে, ঠিক আছে? মোমে আমাদের হাইড্রোজেন থাকে। কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? হ্যাঁ, কেরোসিন ও মোমের মূল উপাদান কোনটি? কার্বন। কেরোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে কার্বন, ঠিক আছে? কেরোসিন ও মোমের, আচ্ছা এখানে বোধহয় একটু ভুল আছে, দাঁড়াও, এটা একটু অপশনে একটু ভুল আছে ভাইয়া। কেরোসিন, এটার অপশনটা একটু ভুল আছে। অপশনটা হচ্ছে আমাদের হাইড্রোজেন না, খ নাম্বার অপশনটা হচ্ছে হাইড্রোকার্বন। এই জায়গাটা একটু ভুল আছে, এই জায়গাটা একটু ভুল আছে, এই জায়গায় হাইড্রোকার্বন হবে। সঠিক উত্তর হবে হাইড্রোকার্বন। সঠিক উত্তর হবে হাইড্রোকার্বন, কার্বন, ঠিক আছে? সঠিক উত্তর হাইড্রোকার্বন। তাহলে কেরোসিন ও মোমের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। আমরা যদি পরের এমসিকিউতে দেখি, পেটে অ্যাসিডিটির জন্য কোন অ্যাসিড দায়ী? পেটে অ্যাসিডিটির জন্য আমাদের দায়ী অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড।
আর আমরা আরেকটা জিনিস একটু মনে রাখবো, আমাদের অ্যান্টাসিড যেটা আমরা অ্যাসিডিটিতে খাই ওষুধ হিসেবে, অ্যান্টাসিড অ্যাসিডিটির বিপরীত জিনিস। অ্যান্টাসিড হিসেবে আমাদের থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণকে আমরা বলি, মিশ্রণকে আমরা বলি অ্যান্টাসিড। অ্যান্টাসিড বাজারে গেলে আমরা কি নামে চিনি, ওষুধের দোকানে গেলে ওই যে স্যাক্লো, তারপরে হচ্ছে আমাদের আরো যে কিছু আছে ওই জিনিসগুলো হচ্ছে, ওই ওষুধগুলো হচ্ছে আমাদের অ্যান্টাসিড হিসেবে কাজ করে। বা আমরা ইনো খাই বা আমরা হজমের জন্য যে জিনিসগুলো খাই সেগুলোতে আমাদের অ্যান্টাসিড থাকে। অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। মাত্র পড়েছি অ্যান্টাসিডে কি কি থাকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যান্টাসিডে কোনটি বিদ্যমান? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আমরা যদি পরের এমসিকিউটা দেখি, আলকেমি কি? আলকেমি এটা কোনো মিশরীয় শিল্পকলা না, এটা হচ্ছে আরবীয় একটা শিল্পকলা। তারপর প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা আলকিমিয়া থেকে উদ্ভূত। সঠিক উত্তর 2 এবং 3। ঠিক আছে, সঠিক উত্তর 2 এবং 3। তারপরে আমরা যদি পরের এমসিকিউটা যদি দেখি, পাকা আম মিষ্টি হয় যার উপস্থিতির জন্য। পাকা আম কেন মিষ্টি হয়? পাকা আম মিষ্টি হয় আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজের উপস্থিতির জন্য, সুক্রোজ কিন্তু থাকে না। পাকা আমে আমাদের গ্লুকোজ থাকে এবং ফ্রুক্টোজ থাকে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উপস্থিত থাকার কারণে পাকা আম মিষ্টি হয়। তারপরে যাই, মোম কি? মোম একটা হাইড্রোকার্বন, মোম একটা জৈব যৌগ। হ্যাঁ, মোম কার্বোহাইড্রেট না। কেন বলতো কার্বোহাইড্রেট না কেন? কারণ কার্বোহাইড্রেটে এতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে, আর মোমের মধ্যে তো ভাইয়া অক্সিজেন থাকে না। বোঝা গেছে? কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন, হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত থাকে, এদেরকে আমরা বলি কার্বোহাইড্রেট। বাট মোমে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকে, তাই মোম একটি হাইড্রোকার্বন হলেও কার্বোহাইড্রেট নয়। ঠিক আছে, আমরা যদি পরের এমসিকিউটা দেখি, নিচে তথ্যের আলোকে 2টা প্রশ্নের উত্তর দাও। ওকে, কি বলছে? বিভিন্ন ধরনের জ্বালানি থেকে দহন প্রক্রিয়ার মাধ্যমে তাপ পাওয়া যায়। এই প্রক্রিয়ায় তাপের সাথে অন্যান্য পদার্থ উৎপন্ন হয় যেগুলো পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে। উদ্দীপকের বিক্রিয়া স্বল্প বায়ুর উপস্থিতিতে হলে, ঘালে আবার কি জিনিস? উপস্থিতিতে হলে, ঠিক আছে, উপস্থিতিতে হলে যে পদার্থ উৎপন্ন হয় সেই পদার্থগুলোর নাম কি? ঠিক আছে, উপস্থিতিতে হলে যে পদার্থ উৎপন্ন হয়। দেখো, মোম, আমরা যদি মোমকে যদি স্বল্প বায়ুর উপস্থিতি, মোম হচ্ছে CxH1 হাইড্রোকার্বন, এটাকে বায়ুর উপস্থিতি মানে কি? অক্সিজেন। অক্সিজেনের উপস্থিতিতে আমি যদি বিক্রিয়া দিই তাহলে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তারপর হচ্ছে কখনো কখনো এটার মধ্যে কার্বন মনোক্সাইড তৈরি হতে পারে এবং পানি বা জলীয় বাষ্প তৈরি হয়। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে কে জানে 3 লিখছো সঠিক উত্তর, বাট ভাইয়া সঠিক উত্তর তো 3 না। ঠিক আছে রাবিয়া, সঠিক উত্তর 3 নয়, কারণ হচ্ছে পানি আর কার্বন মনোক্সাইড শুধু, কার্বন মনোক্সাইড আর কার্বন ডাই অক্সাইড না, শুধু সাথে জলীয় বাষ্প তৈরি হয়। কেন বলতো? ওই যে মোমে যে হাইড্রোজেন পার্টটা আছে সে কোথায় যাবে? সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে জলীয় বাষ্প তৈরি করে। তারপরে দেখি, উদ্দীপকের বিক্রিয়ায় গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, মোমের বিক্রিয়ায় কি গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়? মোমের দহনে কি গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়? হয়, কারণ কার্বন ডাই অক্সাইড কি একটা গ্রিনহাউস গ্যাস। তাহলে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড। তারপরে মোমের দহনে আমাদের আর কি কি হতে পারে? আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে কার্বন কণা, ক্ষতিকর কার্বন কণা উৎপন্ন হতে পারে। এটাও সঠিক, ক্ষতিকর কার্বন কণা উৎপন্ন হতে পারে। আরেকটা হচ্ছে স্বল্প বায়ুর উপস্থিতিতে মারাত্মক ক্ষতিকর গ্যাস তৈরি হয়, এটাও সঠিক। এই ক্ষতিকর গ্যাসগুলো কি কি? এই ক্ষতিকর গ্যাসগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে আমাদের সালফার ডাই অক্সাইড এবং সালফার
ট্রাইঅক্সাইড ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের মারাত্মক ক্ষতিকর গ্যাস তৈরি হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 2 3। ঠিক আছে, ভুল হয় কেন? নীরব নীরব, সঠিক উত্তর বি না, সঠিক উত্তর হচ্ছে ডি, সবগুলাই তৈরি হয়। তারপর আমরা যদি দেখি 22 নাম্বার প্রশ্ন, মোমের সাথে অক্সিজেন, অক্সিজেনের 2 এত উপরে যাবে না, অক্সিজেনের 2 নিচে থাকবে, পায়ের নিচে থাকবে। মোমের সাথে অক্সিজেন, মোমের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় X তৈরি হয়, পানি তৈরি হয়, A তৈরি হয়, আলো তৈরি হয়। মোম কি? মোম হচ্ছে উচ্চতর হাইড্রোকার্বন, উচ্চতর অ্যাসিডের উচ্চতর হাইড্রোকার্বনকে আমরা মোম বলি। ঠিক আছে, কার্বন সংখ্যা অনেক বেশি, সেটাকে আমরা বলি মোম। উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয় কিনা? মোম দহন করলে অবশ্যই তাপ উৎপন্ন হয়, দহন ঘটে। শুধু কি রাসায়নিক পরিবর্তন ঘটে? না ভাইয়া, মোমে যদি আগুন যদি ধরাও, মানে মোমের সলতেতে তুমি যদি আগুন দাও, তাহলে মোম কিন্তু কঠিন থেকে তরল হয়, আবার কিছু পরিমাণ মোম সাদা ধোঁয়া তৈরি করে, জলীয় বাষ্পে পরিণত হয়। তার মানে মোম কিন্তু রাসায়নিক পরিবর্তনের সাথে সাথে ভৌত অবস্থার পরিবর্তনও ঘটায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তো আমাদের এই যে 23 পর্যন্ত এমসিকিউ ভাইয়া আমরা দেখলাম। ঠিক আছে, এই যে আমরা 23 পর্যন্ত এমসিকিউ দেখলাম, এই এমসিকিউ গুলোতে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? থাকলে একটু ভাইয়ার সাথে একটু শেয়ার করো, তারপর আমরা পরের এমসিকিউ গুলোতে যাব। ঠিক আছে, আমাদের 23 পর্যন্ত এমসিকিউতে কারো কোনো সমস্যা আছে কিনা? থাকলে একটু ভাইয়ার সাথে একটু শেয়ার করো, কারণ তারপর আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাব। ঠিক আছে, তো সবাই একটু দ্রুত শেয়ার করি যে আমরা এতটুক পর্যন্ত সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। ক্লিয়ার? ঠিক আছে। নীরব, নাসার, নাসার মানে কি বুঝি নাই নাকি? নিলয় বলছো ক্লিয়ার। ঠিক আছে, তো এগুলো আসলে আমাদের এই অধ্যায়টা আসলে বোঝার মতো কিছু নাই। এই অধ্যায় আসলে আমাদের মুখস্থ টাইপ একটা অধ্যায়। ঠিক আছে, রায়হান খান নাই, ওকে ফাইন। এই অধ্যায়টা আসলে আমাদের বোঝার মতো কিছুই নেই। এই অধ্যায়টা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের একটা মুখস্থের উপর দিয়ে গড়পড়তায় চলে যাওয়া একটা অধ্যায়। তবে এই অধ্যায় থেকে কিন্তু এমসিকিউ আসে ভাইয়া। তো এমসিকিউ আসে যেহেতু, এই অধ্যায়টাকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে পড়ব। প্রথম অধ্যায় থেকে সিকিউ আসে না, প্রথম অধ্যায় থেকে এমসিকিউ আসবে, এবং প্রথম অধ্যায় থেকে আমাদের বেশ ভালো এমসিকিউ আসতে পারে, 2টা এমসিকিউ চলে আসতে পারে। তো 2টা এমসিকিউ তুমি যদি না পারো তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, ওকে, হাসি, সমস্যা নাই। মিজান, নাসার, অল ক্লিয়ার, পানি পানি। ঠিক আছে, পানি পানি হলেই ভালো, খুবই ভালো। আবার বেশি পানি পানি করতে গিয়ে আবার হচ্ছে মনে করো বন্যা হয়ে যায় না, বন্যা যদি হয়ে যায় তাহলে কিন্তু কি হবে? তখন কিন্তু ওই বন্যার পানিতে সাঁতার কাটা কিন্তু কুল পাবা না। ঠিক আছে, তো মধ্যম লেভেলের পানি থাকলে ভালো, বেশি লেভেলের পানি থাকলে কিন্তু ভালো না। ঠিক আছে, তারপরে যাই পরের এমসিকিউ। নিচের কোনটি রাসায়নিক সারের উপাদান? নিচের কোনটি রাসায়নিক সারের উপাদান? এটা হচ্ছে তোমাদের পরবর্তী কুইজ। সঠিক উত্তর দাও তো দেখি। নাম্বারিং দিয়ে দিবা অবশ্যই, 24 লিখে অপশনটা দিবা, 24 লিখে অপশন দিতে হবে, শুধু অপশন দিলে কিন্তু কাউন্ট করব না। 24 লিখে অপশন নাম্বারটা দাও, এটা তোমাদের পরবর্তী কুইজ। ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি নিলয় সবার আগে উত্তর দিয়েছ। যদি খ হয়ে থাকে নীরব সঠিক, যদি ক হয়ে থাকে সুরাইয়া সঠিক, যদি 4 নাম্বার ডি হয়ে থাকে তাহলে নীরব সঠিক। আল্লাহ, মেহেদি হাসান একদম মোবাইল নাম্বার দিয়ে বলছো। এভাবে মোবাইল নাম্বার দিয়ে অপশন দিলে হবে না, মানে পরে দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে অপশন দিলে কি হবে? আমি কি এখন মোবাইল নাম্বার তোমার চেক করব? ক্লাসের পর আমার সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস। এখন আমি দেখি খ নাম্বার কে দিয়েছে? নিলয়, আরিফুল ইসলাম নিলয়, তুমি ভাইয়া সবার আগে সঠিক উত্তর দিয়েছ খ। তাহলে এই উত্তরটা সঠিক দিয়েছে আরিফুল ইসলাম নিলয়। যাক, নতুন আরেকজন পেল, আমার ভালো লাগলো। কারণ হচ্ছে কি, একজনই যদি সব নিয়ে যায় তাহলে এটা হলো না, তাই না? সবাই মিলে নিতে হবে। দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের
কুইজের সঠিক উত্তর। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছি। আর যারা উত্তর দিচ্ছ ভুল হচ্ছে বা উত্তর দিচ্ছ কিন্তু হচ্ছে মানে সময় মতো দিতে পারছো না, হতাশ হওয়ার কিছু নাই, এটা তোমার ভাগ্যে নেই, শেষ। ঠিক আছে, কুইজ হচ্ছে এখানে আবাসন কুইজ তো হয়, ভাইয়ার ক্লাস কি কুইজ ছাড়া আছে নাকি? এবং আজকে কিন্তু মেগা কুইজ কন্টেস্ট, ঠিক আছে, অলরেডি 3টা কুইজ হয়ে গেছে। তারপরে যাই 25, নিচের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান? জৈব যৌগ কোনটিতে বিদ্যমান? এটা কুইজ না, বাট বলো তো এটার আনসার কি হবে? নিচের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান? কাঠ, খাদ্য লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, পানি, সালফিউরিক অ্যাসিড, কোনটি? নিচের কোনটিতে, আচ্ছা মেহেদি হাসান একটা ছোট ভাই আছো, তুমি আনসার দিছো পেটকাটা মূর্ধন্যস্য। এই যে পেটকাটা মূর্ধন্যস্য মানে মূর্ধন্যস্য তো কোনো অপশন নাই রে ভাই, তাড়াহুড়া করতে গিয়ে হয়তো বা ঘয়ের জায়গায় মূর্ধন্যস্য দিছো। আচ্ছা, এটার আনসার কি হবে? রাইহান বলছো ক, অবশ্যই সঠিক উত্তর হচ্ছে এটা কাঠ। নিচের কোনটিতে জৈব যৌগ বিদ্যমান? কাঠ। কেন বলো তো? কারণ কাঠে আমার থাকে সেলুলোজ, আর সেলুলোজ কি একটা জৈব যৌগ। ঠিক আছে, কাঠের মধ্যে আমাদের থাকে সেলুলোজ এবং সেলুলোজ হচ্ছে একটা জৈব যৌগ। সেলুলোজের সংকেত কি? C6H10O5N, এটা হচ্ছে সেলুলোজের সংকেত। তাহলে কাঠ হচ্ছে, এই কেদান আবার সালফিউরিক অ্যাসিড সঠিক উত্তর দিচ্ছে, ছি 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 ছি। হ্যাঁ, এই যে সূর্য এটা আশা করি নাই, সূর্য সালফিউরিক অ্যাসিড কি জৈব যৌগ? হ্যাঁ, তারপর আবে আসর দিচ্ছে সালফিউরিক অ্যাসিড কিভাবে? হ্যাঁ, তারপর সালমান দিচ্ছ পানি জৈব যৌগ কবে থেকে হইলো? তারপর মিজান দিচ্ছ খাদ্য লবণ। এই মাইদিমু কিন্তু তোমরা উল্টাপাল্টা অপশন আনসার দিচ্ছ কেন? হ্যাঁ, টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, এখনো তোমরা যদি না জানো কাঠ জৈব যৌগ কেমনে। হ্যাঁ, আমি ভুলতে পারি কারণ আমি মেইনলি আসলে আমি কলেজের স্টুডেন্ট পড়াই, এডমিশনের স্টুডেন্ট পড়াই, তো আমার জন্য এটা ভুলে যাইতেই পারি। তোমরা তো রানিং পড়াশোনা করতেছো, তোমরা এগুলো আমার থেকে বেশি পারবা, তোমরা ভুলো কেন? হ্যাঁ, কোন উপাদানটিতে সেলুলোজ থাকে? হ্যাঁ, বাঁশ। কারণ কাঠ, বাঁশ এগুলো কি মোটামুটি একই জাতীয় পদার্থ, তো বাঁশে আমাদের সেলুলোজ থাকে। ওকে, বাঁশে সেলুলোজ থাকে। তারপরে আমরা যদি যাই পরের এমসিকিউ, সিলেট বোর্ড 23 আসছে, কোনটি যৌগিক পদার্থ? ভাই বলো তো কোনটি যৌগিক পদার্থ? কোনটি যৌগিক পদার্থ বলো? কোনটি যৌগিক পদার্থ? কোনটি যৌগিক পদার্থ বলো? বলো কোনটি যৌগিক পদার্থ? 27 বলো তো, 27 বলো। তোমাদের কাছে কি পড়ে যায় নাকি? এখনো 26-এ পড়ে আছো, ঘটনা কি? 27 সুরাইয়া গুড নাকি? ঘ আরে ঘ হবে, 4 নাম্বার হবে সঠিক উত্তর। তোমরা কি নিলয় সি আনসার দিচ্ছ কেন? নিলয় সি আনসার দিচ্ছ কেন? বলদের দল, সবগুলা বলদ। নিলয় ঠিক আছে, নীরব ঠিক আছে, রাইহান দিছে ক। ওরে বাবা, লোহা কেমনে যৌগিক পদার্থ হয়? যারা সি উত্তর দিচ্ছ তারা সঠিক। ঠিক আছে, মোম যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের সংজ্ঞা কি? একাধিক পদার্থ থাকবে। আয়রন, লোহা কি? লোহা বেটা আয়রন। আয়রনের মধ্যে কি আর কিছু আসেনি আয়রন ছাড়া? রূপা কি? রূপা মানে কি? রূপা হচ্ছে আমাদের সিলভার ছাড়া আর কিছু আছে? সালফার কি? সালফার। মোম কি? মোম হচ্ছে CXHY। মোমের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে। মোম হচ্ছে একটা যৌগিক পদার্থ। ঠিক আছে, সব বলদের দল, একটাও পারে না। হ্যাঁ, কেউ পারছে। ঠিক আছে, যারা পারছে একটু দেখি তো কারা পেরেছো। যারা পারোনি তাদেরকে আর বলে আর লজ্জা দিব না। নিলয় পেরেছো, রাইহান আচ্ছা হয়নি, শিশির ভেজা রাত্রি পেরেছো, তারপর হাসি পেরেছো, মেহেদি পেরেছো, তারপর সূর্য পেরেছো, রাবিয়া পেরেছো, গুড। যারা পারছো না, এটা হয়নি, তারা আসলে কি লজ্জা পাইতে হবে এবং লজ্জা পেয়ে আজকে ভালো করে পড়াশোনা করতে হবে। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি? সেলুলোজ। কাঠের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। তারপর কাগজে কি থাকে? ভাই কাগজ কাঠ দিয়ে তৈরি করা হয়, বাঁশ দিয়ে তৈরি করা হয়, তার মানে কাগজে সেলুলোজ থাকে। কাঠ কেরোসিন দহনে কি উৎপন্ন হয়? কাঠ এবং কেরোসিন যখন আমরা দহন করি তখন তাপ উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। কেন বলতো? কারণ কাঠ এবং কেরোসিন এগুলো কি হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বনকে দহন করলেই কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ এগুলো উৎপন্ন হয়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3। আমরা পরের এমসিকিউ দেখি। জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু কি?
জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু হচ্ছে প্রোটিন, কারণ প্রোটিন থেকে কি আসে? অ্যামাইনো অ্যাসিড আসে। আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে জীবের দেহ গঠনের একদম কার্যকরী একক, সবচেয়ে ক্ষুদ্র একক, ক্ষুদ্র ইউনিটটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। জীবের দেহ গঠনের প্রধান জটিল অণু হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড। তো আমি আজকে অনেকগুলো নতুন নতুন মানুষ দেখতে পাচ্ছি, যেমন নীরব, তারপর নিলয়, তারপর হচ্ছে অর্পিতা পরমাণিক, তারপর উৎসব আহমেদ। তো যারা যারা ক্লাস আজকে করছো, উৎসব আহমেদ যদিও তোমরা দুইজনই ভুল দিয়েছো উত্তর, ঠিক আছে। আচ্ছা না, অর্পিতা দাওনি উত্তর, উৎসব ভুল দিয়েছো, অর্পিতার উত্তর ঠিক আছে, অর্পিতার উত্তর ঠিক আছে। তারপর সালমান এসেছো আজকে নতুন ক্লাস করতে। তো আমি তোমাদেরকে বলবো ভাইয়া, আমাদের সায়েন্সের ক্লাস কোন কোন দিন হয় আমি একটু বলে দেই। আমাদের 29শে ডিসেম্বর থেকে, মানে এখন আমাদের রুটিনটি একটু স্ক্যাটার্ড হয়ে আছে, 29শে ডিসেম্বর থেকে মানে আগামী রবিবার থেকে আমাদের ক্লাস শিডিউল হচ্ছে প্রতিটা ক্লাস হবে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। রাত 8টায় শুরু হবে। কোন কোন দিন? রবিবার, সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সপ্তাহে 4 দিন 4টা বিষয়ের ক্লাস হবে। রবিবার সাধারণ গণিত, সোমবার উচ্চতর গণিত, মঙ্গলবার ফিজিক্স এবং বৃহস্পতিবার কেমিস্ট্রি। ফিজিক্স এবং কেমিস্ট্রি মানে মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 8টায় আমি তোমাদের সাথে ক্লাসে থাকবো, আর রবিবার এবং সোমবার রাত 8টা থেকে তোমাদের সোহাগ ভাইয়া তোমাদের সাথে হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ ক্লাস নিয়ে থাকবে। তো আমাদের রুটিনগুলো আমাদের ফেসবুক গ্রুপে, আমাদের ফেসবুক পেজে, আমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, যারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবা। আর এখানে তোমার কোনো ফ্রেন্ড যদি মেসেঞ্জার গ্রুপে আগে থেকে যদি অ্যাড হয়ে থাকে, তার সাথে যোগাযোগ করে তাকে বলবা তোমাকে যাতে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেওয়া হয়। ঠিক আছে, কারণ আমাদের এই প্রোগ্রামটা আগামী একদম তোমাদের যেদিন এসএসসি পরীক্ষা শেষ হবে সেদিন শেষ হবে ইনশাল্লাহ। এসএসসি পরীক্ষা শেষ বলতে কি, তোমাদের এই 4টা বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং হায়ার ম্যাথ, এই 4টা বিষয়ের মধ্যে যেই পরীক্ষাটা সবার শেষে হবে ওই দিন তোমাদের সাথে আমাদের জার্নি শেষ হবে ইনশাল্লাহ। তবে ওই শেষ নয়, এরপরই তোমরা যখন কলেজে যখন উঠবা, তোমরা তো এই গ্রুপেই থেকে যাবা, উইদাউট এনি হেজিটেশন তোমরা দেখবা কলেজের ক্লাসগুলো আবার ভাইয়া তোমাদের সাথে কন্ডাক্ট করাচ্ছি। কলেজের ক্লাসগুলো তো আমি তোমাদের সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে থাকবো। তো একদম তোমাদের সাথে আমার জার্নি হবে, যদি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ, এডমিশন পর্যন্ত। ঠিক আছে, তো ওভাবেই আমাদের ক্লাসের হচ্ছে কন্ডাক্ট করা, ক্লাসগুলো ওভাবেই আমরা পরিচালনা করার চেষ্টা করছি। তো তোমরা যারা ক্লাস করছো ক্লাসগুলোতে একটু রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করো, তাহলে দেখবা অনেক টাকা খরচ করে কোর্স কিনছো ভাইয়া কিনছো, আমরা সেম জিনিসই আসলে তোমাদেরকে প্রোভাইড করছি। আমি বলতে পারি আমার কোর্সগুলোর ব্যাপারে, এগুলো পেইড কোর্সের ক্লাস ছিল, আমি এটা ফ্রি করে দিয়েছি সবার জন্য। তো যেহেতু আমি তোমাদের সবার জন্য এটা ফ্রি করে দিয়েছি, তার মানে এটা কন্টেন্টগুলো সাজানো ছিল পেইডের জন্য, বাট এখন এটা ফ্রি কোর্সে চলে গেছে। ঠিক আছে, পরে যাই। 32, শরীরে প্রোটিন জাতীয় খাবার ভেঙে কোনটি উৎপন্ন হয়? ভাই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, মাত্র বলছি প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা। সপ্তর্ষি হাওলাদার, নাহিব বলছো মেসেঞ্জারে অ্যাড হতে চাও। ঠিক আছে, তোমরা যারা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও তোমরা একটু কষ্ট করে কমেন্টে লিখে দাও, ভাইয়া হচ্ছে ক্লাস শেষে তোমাদের কমেন্টগুলো পড়বো, সবাইকে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নিব। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে সালোক সংশ্লেষণ মূলত কি ধরনের প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ মূলত কি ধরনের প্রক্রিয়া? আর আমি একটা কাজ করি, আমার নিজের আইডি থেকে আমি একটা মেসেজ দিয়ে রাখছি এবং ওটা আমি পিন করে দিচ্ছি যাতে করে তোমরা আমাকে নক দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আমি একটা মেসেজ দিয়ে রাখলাম এবং এই মেসেজটাকে আমি পিন করে রাখলাম যাতে করে হচ্ছে তোমরা সবাই এই মেসেজটা দেখতে পারো। ঠিক আছে, এবং এই আইডিতে নক দিবা, কারণ আমার পেজের আইডিতে নক দিয়ে আসলে লাভ হয় না, কারণ পেজের মধ্যে আমি সবসময় অ্যাক্টিভ থাকি না। তারপরে যাই, সালোক সংশ্লেষণ মূলত কি ধরনের প্রক্রিয়া? সালোক সংশ্লেষণ মূলত কি ধরনের প্রক্রিয়া বলতো? সালোক সংশ্লেষণ হচ্ছে এটা আমাদের একটা রাসায়নিক প্রক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং পানির উপস্থিতিতে আমাদের গ্লুকোজ তৈরি হয়, C6H12O6 তৈরি হয়। ঠিক আছে, এবং তার সাথে আমাদের অক্সিজেন তৈরি হয়।
আর এটার সমতাটা কিভাবে করতে হয়, সবগুলা গ্লুকোজ ছাড়া সবগুলোর আগে 6 যোগ করে দিবা, 6 অ্যাড করে দিবা। 6 মোল কার্বন ডাই অক্সাইড 6 মোল পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ এবং 6 মোল অক্সিজেন তৈরি করে, এবং এই অক্সিজেনটাই আমরা মানুষরা এবং অন্যান্য প্রাণীকুল শ্বাস প্রশ্বাসের সময় গ্রহণ করে। ঠিক আছে, গ্রহণ করে। তার এটা একটা রাসায়নিক প্রক্রিয়া। রসায়নের সাথে সম্পর্ক আছে কোনটির? মনে রাখবা, আমাদের এই বস্তু জগতে ফিজিক্সের সাথে সবার সম্পর্ক, কেমিস্ট্রির সাথে সবার সম্পর্ক, ম্যাথের সাথে সবার সম্পর্ক, মানে একজন আরেকজনের সাথে সম্পর্ক যুক্ত। তো সঠিক উত্তর হচ্ছে সব। রসায়নের সাথে সম্পর্ক আছে কার? সবার সম্পর্ক আছে। ঠিক আছে, সবাই সবার সাথে সম্পর্ক যুক্ত। আচ্ছা, তোমাদের জন্য কুইজ। বলো 35-এর সঠিক উত্তর বলো। অবশ্যই আগে লিখতে হবে 35 লিখে তারপর অপশনটা লিখতে হবে। লেড নিচের কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? আগে 35 লিখে তারপরে হচ্ছে অপশন দিতে হবে। কোন মৌলটি বায়ু দূষণের জন্য দায়ী? লেড, আয়রন, হিলিয়াম, ওরাম। এটা 35 নিলয় আনসার দিয়ে ফেলছে, আর আনসার দেওয়ার কিছু নাই, তাও সবাই দিতে থাকো। নিলয় আনসার দিয়ে ফেলছে। সঠিক উত্তর আরিফুল ইসলাম নিলয়। কি ব্যাপার যে পাচ্ছ, 2টা করে পাচ্ছ, ঘটনা কি? নিলয় সঠিক উত্তর দিয়ে ফেলেছে। তাও আমি এরপরে দেখবো কে কে সঠিক উত্তর দিয়েছো। আমাদের এইটারও সঠিক উত্তর দিয়েছে আরিফুল ইসলাম নিলয়। ঠিক আছে, আরিফুল ইসলাম নিলয়। তো আমরা দেখতে পাচ্ছি নীরব 2টি সঠিক উত্তর দিয়েছো এবং নিলয় 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। লেড বা সীসা বায়ু দূষণের জন্য দায়ী। লেড বা সীসা বায়ু দূষণের জন্য দায়ী। তো সঠিক উত্তর কে কে দিয়েছো একটু দেখি, চলো সঠিক উত্তর কে কে দিয়েছো একটু দেখে ফেলি। নিলয় সবার আগে সঠিক উত্তর দিয়েছো, রাইহান খান দিয়েছো, অর্পিতা হয়নি কিন্তু ভাইয়া, নীরব দিয়েছো সঠিক উত্তর, উৎসব দিয়েছো সঠিক উত্তর, মেহেদি হাসান দিয়েছো সঠিক উত্তর, নাহিব আরো পড়াশোনা করতে হবে, তুমি কিন্তু হয়নি জিনিসটা। তারপর সপ্তর্ষিও পড়তে হবে ভালো করে, অর্পিতা ঠিক আছে, হাসি ঠিক আছে, সূর্য ঠিক আছে, ওকে। তারপর শুভ সঠিক উত্তর দিয়েছো, তারপর হচ্ছে আবাসম সঠিক উত্তর দিয়েছো, বাট সবার আগে সঠিক উত্তর দিয়েছে আমাদের আরিফুল ইসলাম নিলয়। তো তোমার জন্য পুরস্কার থাকছে। 36 পরিবেশের জন্য ক্ষতিকর কোনটি? লেড। পরিবেশের জন্য ক্ষতিকর লেড। জুস, সস, কেক, বিস্কুট প্রভৃতি বেশি সময় ধরে সংরক্ষণের জন্য কি ব্যবহার করা হয়? হ্যাঁ, প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। প্রিজারভেটিভ, এখানে ভুল আছে বানানটা একটু, প্রিজারভেটিভস হয়ে গেছে, এটা আসলে প্রিজারভেটিভস হবে। ঠিক আছে, এটা আসলে আমাদের প্রিজারভেটিভস হবে, এটা বুঝে নিও। হ্যাঁ, এটা তো আমার মনে হয় না লিখে দেওয়ার কিছু আছে, তাও আমি একটু লিখে দিই প্রিজারভেটিভস। হ্যাঁ, প্রিজারভেটিভস আমাদের জুস, সস, কেক এগুলোর জন্য, এগুলো দীর্ঘ সময় ধরে সংরক্ষণের জন্য আমরা প্রিজারভেটিভস ব্যবহার করি। ঠিক আছে, তারপর কোনটি মরণ ব্যাধি? ভাই ক্যান্সার মরণ ব্যাধি, কলেরা, টাইফয়েড, যক্ষা এগুলো না। অ্যাড দেয় না, যক্ষা ভালো হয়। ঠিক আছে, তো ওই যে বিটিভিতে আগে ছোটবেলায় আমরা অ্যাড দিতাম, দেখতাম যে যক্ষা ভালো হয়। হ্যাঁ, ফাইল খাইলে যক্ষা ভালো হয়ে যায়। তো যক্ষা, কলেরা, টাইফয়েড এগুলো কিন্তু আমাদের মরণ ব্যাধি না। ক্যান্সারও এখন কি হয়, এখন হচ্ছে প্রাথমিক স্টেজে থাকলে ক্যান্সারও নিরাময়যোগ্য একটা চিকিৎসা অসুখ, তবে ক্যান্সারটা এখনো পর্যন্ত এটা আমাদের কি, এটা আমাদের মরণ ব্যাধি ধরা হয়। ঠিক আছে, তো 38-এর সঠিক উত্তর হচ্ছে ক্যান্সার। তারপরে যাই, তারপরের প্রশ্ন কি বলছে? কোনটি যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোনটি? মিথেন। মিথেনকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, 40-এ যাই। ভারী ধাতু কোনটি? ভারী ধাতু কোনটি? ভাই ভারী ধাতু হচ্ছে ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম হচ্ছে আমাদের ভারী ধাতু। ঠিক আছে, ক্যাডমিয়াম হচ্ছে আমাদের ভারী ধাতু। তারপর আমরা যদি দেখি, তারপরে প্রশ্ন যদি যাই, নিচের কোনটি ভারী ধাতু? নিচের কোনটি ভারী ধাতু? এটা সঠিক উত্তর হচ্ছে আর্সেনিক। আর্সেনিক, ক্যাডমিয়াম এরা হচ্ছে আমাদের ভারী ধাতু। ঠিক আছে, আর্সেনিক এবং ক্যাডমিয়াম এরা হচ্ছে আমাদের ভারী ধাতু। ঠিক আছে, মাঝে মধ্যে এরকম ব্লার হচ্ছে কেন? আর্সেনিক এবং ক্যাডমিয়াম এরা হচ্ছে আমাদের ভারী ধাতু। দাঁড়াও 1 মিনিট, একটু ব্লার আসতেছে তাই না? একটু ব্লার আসতেছে। ব্লার কেন আসতেছে? এখন ঠিক আছে। আর্সেনিক এবং ক্যাডমিয়াম এটা হচ্ছে আমাদের ভারী ধাতু। আমরা যদি পরের এমসিকিউটা দেখি, কোনটি পুকুরের পানি দূষিত করে? পুকুরের পানি কোনটি দূষিত করে? কীটনাশক। কীটনাশক পুকুরের পানি দূষিত করে, কারণ কীটনাশক কি হয়, পানির সাথে মিশে যায় এবং এই বেটা পুকুরের পানিকে কি করে, দূষিত করে। কোনটি পুকুরের পানি দূষিত করে? সঠিক উত্তর হচ্ছে কীটনাশক। তারপর
এটা অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্ত বা ধাপ কোনটি? ভাই সবগুলো শর্ত আগে লিখি, তারপরে হচ্ছে আমরা এটা নিয়ে পড়ি। এখান থেকে একটা এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। তো আমরা যখন অনুসন্ধান করব এবং গবেষণা করব, ইংলিশে এটাকে বলে থিসিস করা। থিসিস করা, গ্রাজুয়েশনে গেলে অনার্স পাস করার পরে কি করতে হয়? থিসিস করতে হয়, তাই না? তো এই অনুসন্ধানের ক্ষেত্রে আমরা থিসিস করি। যদিও অলরেডি পিচ্চি রাজা, মিজান, তারপর সূর্য, তারপর আরিফুল ইসলাম, নিলয় সঠিক উত্তর দিয়েছো, সবাই সঠিক উত্তর দিচ্ছ, সুরায়া সঠিক উত্তর দিয়েছো, তারপর হচ্ছে অর্পিতা পরমাণিক সঠিক উত্তর দিয়েছো, বা সবাই পারো, গ্রেট, দ্যাটস গ্রেট। বিষয়বস্তু নির্ধারণ হচ্ছে আমাদের প্রথম শর্ত, কারণ তুমি একটা বিষয় নিয়ে তুমি অনুসন্ধান করবা, তুমি এটার বিষয়বস্তুই নির্ধারণ করো নাই। তুমি শুধু বলতেছো কালকে থেকে অনুসন্ধান করব, কালকে থেকে অনুসন্ধান করব, কালকে থেকে অনুসন্ধান করব। কি অনুসন্ধান করবা সেটা তো আগে তোমার নির্ধারণ করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এটার অনুসন্ধানের ধাপ হচ্ছে 6টি ধাপ। ধাপগুলো কি কি? ধাপগুলো হচ্ছে এক হচ্ছে বিষয়বস্তু নির্ধারণ। বিষয়বস্তু নির্ধারণ। তারপর 2 নাম্বার ধাপ কি? 2 নাম্বার ধাপ হচ্ছে বই বা পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া, যেটাকে আমরা বলি লিটারেচার রিভিউ। বই বা মানে আগে এটা নিয়ে কাজ হয়েছে কিনা এমন কিছু খুঁজে বের করা। বই বা পূর্বের গবেষণাপত্র, পূর্বের গবেষণাপত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া, এটাকে আমরা ইংলিশে বলি লিটারেচার রিভিউ। সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেওয়া, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, ধারণা নেওয়া। তারপর আমাদের তৃতীয় ধাপ কি? তৃতীয় ধাপ হচ্ছে প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী নির্ধারণ। এই যে তুমি পরীক্ষাটা করবা, তোমার কি কি জিনিস লাগবে, ম্যাটেরিয়াল কি কি লাগবে, প্রয়োজনীয় বস্তু, এবং তুমি কোন পদ্ধতিতে পরীক্ষাটা করবা। প্রয়োজনীয় বস্তু এবং পরীক্ষা প্রণালী, পরীক্ষা প্রণালী নির্ধারণ। তারপরে এইদিকে একটু লিখে দিই, 4 হচ্ছে পরীক্ষণ। 4 নম্বরে গিয়ে তুমি টেস্ট করবে, এক্সপেরিমেন্ট করবা, পরীক্ষা করবা, কারণ তুমি পরীক্ষা পদ্ধতি তুমি নির্ধারণ করে ফেলছো, এখন তুমি পরীক্ষা করবা। 5 নম্বরে তুমি কি করবা? তথ্য সংগ্রহ করবা। তথ্য সংগ্রহ ও তথ্য বিশ্লেষণ। তথ্য বিশ্লেষণ সব হয়ে গেলে 6 নম্বরে তুমি কি করবা? 6 নম্বরে তুমি মন্তব্য করবা বা কনক্লুশন টানবা, ফলাফল নিয়ে আলোচনা করবা। রেজাল্ট এন্ড ডিসকাশন, ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা, রেজাল্ট এন্ড ডিসকাশন। ঠিক আছে? এরপরে আরো কিছু থাকে যেটা উপরের লেভেলে উঠলে তোমরা পড়বা, মানে আমাদের লিমিটেশন দিতে হয় যে আমার এই পরীক্ষাগুলোর মধ্যে আমার এই লিমিটেশন গুলো আছে, হ্যাঁ, ভবিষ্যতে কেউ যদি কাজ করে তাহলে এই লিমিটেশন গুলো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, নিলয় বলছো ঠিক আছে। তারপরে দেখি আমাদের, তাহলে এখানে আমাদের কি কি আছে বলতো? অনুসন্ধান ও গবেষণা কাজের প্রথম শর্ত বা ধাপ কোনটি? বিষয়বস্তু নির্ধারণ। তারপরে যাই, অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার তৃতীয় ধাপ কোনটি? ওগুলা যারা পারবা। তৃতীয় ধাপে কি কি ছিল বলতো? তৃতীয় ধাপ হচ্ছে আমাদের ফলাফল, বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ, এটা ছিল তৃতীয় ধাপ, প্রয়োজনীয় বস্তু ও পরীক্ষা প্রণালী নির্ধারণ। ওইগুলা পড়লেই এটা পারবা। তারপর চতুর্থ ধাপ কোনটা ছিল? চতুর্থ ধাপ ছিল পরীক্ষণ। পরীক্ষণ। তারপর আমাদের সর্বশেষ ধাপ কি? ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। ঠিক আছে? তার মানে ওই 6টা ধাপ যদি মুখস্থ রাখো তাহলে এখান থেকে যে কোনো এমসিকিউ আসলে তুমি আনসার করতে পারবা। ঠিক আছে? পরে যাই, পরের এমসিকিউতে আমরা চলে যাই। পরের এমসিকিউ আমাদেরকে কি বলেছে? এই যে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? এটা একটা কুইজ। দাও সঠিক উত্তর দাও, দেখি সবার আগে কে পারে। সঠিক উত্তর দাও। এটা হচ্ছে 47। বলো 47 এর সঠিক উত্তর কি হবে? বলো। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? 47 এর সঠিক উত্তর দাও। 47, সাবাস, 47 এর সঠিক উত্তর দিয়ে দিয়েছে সূর্য। সূর্য 47 এর সঠিক উত্তর সবার আগে দিয়েছে। সূর্য 47 এর সঠিক উত্তর সবার আগে দিয়ে দিয়েছে। 47 এর সঠিক উত্তর হচ্ছে ক, বিস্ফোরক পদার্থ। সূর্য সঠিক উত্তর দিয়েছে। সূর্য কি? সূর্য হচ্ছে আমাদের মালতী আন্টির ছেলে,
তো আম্মুর আইডি দিয়ে খুব ব্যবহার করতেছো তাই না? যদিও আমি তোমাকে চিনি তাই তোমার নামটা আমি এইভাবে লিখে রাখি, সূর্য। সূর্য আমাদের সঠিক উত্তর দিয়েছে। তো সূর্য সঠিক উত্তর দিয়েছে ক। তারপর নিলয় সঠিক উত্তর দিয়েছে, মিজান সঠিক উত্তর দিয়েছে, রাইহান সঠিক উত্তর দিয়েছে, নীরবের উত্তরটা সঠিক হয় নাই, রাবেয়া সঠিক হয়নি, মেহেদি সঠিক হয়নি। ভাইয়া আবার কবে লাইভ হবে বলে দিয়েছি ভাইয়া। হ্যাঁ, আমাদের লাইভের ক্লাস হচ্ছে 29 তারিখ থেকে রেগুলারলি হবে, আর এখন কবে হবে সেটা মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, চাঁদের হাসি মানে হাসি সঠিক উত্তর, উৎসব হয়নি, সুরায়া সঠিক উত্তর, রিপন আলী সঠিক উত্তর, মিজান সঠিক উত্তর, বা শিশির সঠিক উত্তর, শিশির ভেজনাত্রী সপ্তর্ষি হয়নি ভাইয়া, অর্পিতা হয়েছে, শুভর সঠিক উত্তর হয়নি, রাবেয়া সঠিক উত্তর দিয়েছে। ভেরি ভেরি গুড। যারা সঠিক উত্তর দিতে পারছো না তোমাদের জন্য কি করতে হবে, বারবার পড়তে হবে যাতে করে সঠিক উত্তরগুলো দিতে পারো, ঠিক আছে? পরে যাই, শরীরকে রক্ষা করার জন্য কোনটি ব্যবহৃত হয়? শরীরকে রক্ষা করার জন্য অ্যাপ্রন ব্যবহার করতে হয়। তারপরে আসে কোনটি বিস্ফোরক পদার্থ? তো একটা লিস্ট আমি তোমাদেরকে একটু দিয়ে দিই। হ্যাঁ, তোমাদেরকে একটা লিস্ট দিই। বিস্ফোরক পদার্থ কোনটি? বিস্ফোরক পদার্থ মানে যারা বিস্ফোরণ ফেটে পড়ে। বিস্ফোরক পদার্থ কোনগুলো? বিস্ফোরক পদার্থ হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন এটা একটা বিস্ফোরক পদার্থ। তারপর হচ্ছে আমাদের জৈব পারক্সাইড। এটা একটা বিস্ফোরক পদার্থ। তারপরে হচ্ছে আমাদের আরেকটা বিস্ফোরক পদার্থ হচ্ছে টিএনটি। এটা হচ্ছে একটা বিস্ফোরক পদার্থ। এগুলো বিস্ফোরক পদার্থ। তাহলে এখানে কোনটা আছে? নাইট্রোগ্লিসারিন, ঠিক আছে? এর বাইরে আরো কিছু দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে লিস্ট। বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ কোনগুলো? কারণ প্রশ্ন আসতে পারে বিষাক্ত পদার্থ কোনটি। বিষাক্ত পদার্থ হচ্ছে বেনজিন। তারপর হচ্ছে মিথানল। তারপর হচ্ছে ক্লোরোবেনজিন। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ। আর স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ কোনটা, মানে কোন পদার্থগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ? স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, এগুলো তোমরা মেইন বইও পাবা, ওখান থেকেও পড়ে নিতে পারো। স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ হচ্ছে বেনজিন, টলুইন, আরেকটা হচ্ছে কি জাইলিন। ঠিক আছে? এরা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তাহলে আমাদের এই লিস্ট একটু পাশে পড়ে নিবা, আমি তো পরে পিডিএফটা দিয়ে দিব, সেখান থেকে পড়ে নিবা, ঠিক আছে? আগামীকাল যখন ইউটিউব চ্যানেলে যখন ক্লাসটা আপলোড হবে ডেসক্রিপশন লিংকে গেলে তোমরা পিডিএফ এর লিংক পেয়ে যাবা। তারপরে যাই, জৈব পারক্সাইড। একটু আগে লিখছি জৈব পারক্সাইড কি ধরনের পদার্থ? দেখো এই যে জৈব পারক্সাইড বিস্ফোরক পদার্থ। তারপরে দেখো বিস্ফোরক পদার্থ কোনটি? টিএনটি, ঠিক আছে? বেনজিন, টলুইন, জাইলিন এরা কি? এরা হচ্ছে আমাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। লিখছি তাই না? স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, এরা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। বেনজিন এবং টলুইন, জাইলিন এরা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ। তারপর দেখো, তারপর প্রশ্ন, নাইট্রোগ্লিসারিন বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে? ভাই এটা কুইজ, বলো। 52। নাইট্রোগ্লিসারিন বোতলের গায়ে, মনে করো কোন একটা বোতলের মধ্যে তুমি নাইট্রোগ্লিসারিন রেখেছো, 52 উত্তর কুইজ। নাইট্রোগ্লিসারিন বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে? সঠিক উত্তর দিলে অবশ্যই সাথে কি দিতে হবে? অপশন সহ দিতে হবে। এটা সঠিক উত্তরও আমাদের সূর্য দিয়ে ফেলেছে সবার আগে, সূর্যর উত্তর সঠিক হয়েছে। সূর্য উত্তর দিয়েছো ঘ, ঠিক আছে? সূর্যর উত্তর সবার আগে পেয়ে গেছি, সূর্য সঠিক উত্তর ঘ। এই যে বিস্ফোরক পদার্থ নাইট্রোগ্লিসারিন বিস্ফোরক পদার্থ, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থের চিহ্নগুলো তোমাদের এই অধ্যায়ের মানে মেইন বই একদম লাস্ট পেজে হচ্ছে এই চিহ্নগুলো নিয়ে কথা বলা আছে, সেগুলো খুব ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? চিহ্ন নিয়ে পড়াশোনাটা খুব ভালোভাবে করতে হবে, ওকে? তো সূর্যর উত্তর সঠিক, এটা সঠিক উত্তরও দিয়েছে সূর্য। তাই আমি বুঝলাম না, যেই সঠিক উত্তর দাও দুইটা করে দাও, একদম দুইটা। হ্যাঁ, আজকে 6টা কুইজ হয়েছে, সূর্য 2টা পেরেছো, নিলয় 2টা পেরেছো এবং নীরব 2টা পেরেছো। তো
আর দেখি তো কে কে দিয়েছে। নীরব দিয়েছে, রাইহান সঠিক উত্তর, নিলয় সঠিক উত্তর, সুরায়া হয়নি ভাইয়া, হাসি সঠিক উত্তর, সপ্তর্ষি পড়তে হবে আরো, তারপর শিশির ভেজা রাত্রি সঠিক, অর্পিতা প্রমাণিক সঠিক, মিজান সঠিক, রাবে আক্তার ভাইয়া আরো ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে, চিহ্নগুলো বুঝতে হবে। তাহলে এটার সঠিক উত্তরও সূর্য হয়েছে। ওকে, তারপরে যাই, কোনটি ধার্য পদার্থ? কোনটি ধার্য পদার্থ? তো একটু লিখে রাখেন, ধার্য পদার্থ হচ্ছে অ্যালকোহল এবং ইথার। ধার্য পদার্থ, ধার্য পদার্থ হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল কমা ইথার। ইথার এবং অ্যালকোহল এই দুইটা ধার্য পদার্থ, মানে কি এদেরকে দহন করা যায়। তাহলে এখানে কি আছে? ইথার আছে, ইথার সঠিক উত্তর। কোনটি ধার্য পদার্থ? অ্যালকোহল, অ্যালকোহল। নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী? শ্বাসকষ্টের জন্য দায়ী নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী? শ্বাসকষ্টের জন্য দায়ী গ্যাস হচ্ছে ক্লোরিন। ক্লোরিন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী, ঠিক আছে। তারপর নিচের কোনটি বিষাক্ত পদার্থ? হ্যাঁ, বিষাক্ত পদার্থ পড়ছি তাই না? বিষাক্ত পদার্থ কোনটি ছিল? বিষাক্ত পদার্থ মানে টলুইন ছিল তাই না? না সরি, মিথানল, বেনজিন এরা হচ্ছে বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ কোনটি? বিষাক্ত পদার্থ হচ্ছে মিথানল, বেনজিন, এরা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ। বিষাক্ত পদার্থ হচ্ছে মিথানল, বেনজিন। তারপর এই চিহ্নটা দিয়ে আসলে আমরা কি বুঝি? এই চিহ্নটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? এই চিহ্নটি কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে আমাদের একটা, এটা খুব সম্ভবত স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ চিহ্ন। এটা হচ্ছে সিমেন্ট ডাস্ট, সিমেন্ট ডাস্ট। এটি কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? সিমেন্ট ডাস্টের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমাদের বরিশাল বোর্ড, সরি রাজশাহী বোর্ড 2023-এ আসছে এই প্রশ্নটা। তারপর নিচের সাংকেতিক চিহ্নটি, আচ্ছা এই যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ না, এটা দিয়ে আসলে কি বোঝায়? এটা দিয়ে আসলে বোঝায় উত্তেজক পদার্থ, ক্রস দিয়ে বোঝায় উত্তেজক পদার্থ। তাহলে সিমেন্ট ডাস্ট, সিমেন্ট ডাস্ট এটা কি? এটা একটা উত্তেজক পদার্থ, ঠিক আছে। ক্রস চিহ্ন দিয়ে আমরা উত্তেজক পদার্থকে বুঝি। তাহলে নিচের এই চিহ্নটি কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? সিমেন্ট ডাস্টের ক্ষেত্রে। সিমেন্ট ডাস্ট কি? একটা উত্তেজক পদার্থ। এই যে সাইনটা, ক্রস সাইনটা, এটা হচ্ছে উত্তেজক পদার্থের সাইন, ঠিক আছে। তাহলে নিচের সাংকেতিক চিহ্নটি কিসের জন্য ব্যবহৃত হয়? উত্তেজক পদার্থের জন্য, বা উত্তেজক পদার্থ প্রকাশ করে। ওকে, আমরা পরবর্তী এমসিকিউতে যাই। আমাদের আর বেশি নাই, আর 20টার মতো আছে, আমরা শেষ করে ফেলবো তাড়াতাড়ি। কোনটি উত্তেজক পদার্থ? কোনটি উত্তেজক পদার্থ? উত্তেজক পদার্থ হচ্ছে নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে একটা উত্তেজক পদার্থ। তো আমি একটু তোমাদেরকে উত্তেজক পদার্থের লিস্ট একটু দিয়ে দিই, তোমরা সবগুলো লিস্ট বাসায় কি করবা? খাতার মধ্যে একসাথে লিখবা। ওকে, আমার তো এখানে আলাদা আলাদা ভাবে হয়ে যাচ্ছে, তোমরা বাসায় যখন পিডিএফটা যখন পাবা এক সিরিয়ালে সবগুলো লিখে ফেলবা, তাহলেই হবে। উত্তেজক পদার্থ হচ্ছে আমাদের নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। এটাকে আমরা আসলে কিভাবে লিখি? NO, NO। নাইট্রাস অক্সাইড হচ্ছে NO। তারপর হচ্ছে সিমেন্ট ডাস্ট, মানে সিমেন্টের যে ধুলাটা থাকে, সিমেন্ট ডাস্ট। তারপর হচ্ছে আমাদের লঘু অ্যাসিড, যত ধরনের লঘু অ্যাসিড আছে তারা সবাই উত্তেজক পদার্থ। তারপর হচ্ছে আমাদের ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ক্ষার, এরা হচ্ছে সব হচ্ছে আমাদের উত্তেজক পদার্থ, ঠিক আছে, উত্তেজক পদার্থ। আর এই যে আমাদের ক্লোরোবেনজিন, বেনজিন, এগুলো সব হচ্ছে বিষাক্ত পদার্থ, ঠিক আছে। 60-এ যায়। এই চিহ্নটা দিয়ে আসলে আমরা কি বুঝি? 60-এর এই চিহ্নটা হচ্ছে বিষাক্ত পদার্থের চিহ্ন। এই যে চিহ্নটা, এটা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থের সাইন। এই চিহ্নটা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থের নাকি এই চিহ্নটা হচ্ছে আমাদের, হ্যাঁ, বিষাক্ত পদার্থের সাইন। তাহলে বিষাক্ত পদার্থ কি কি? বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এখানে ক্লোরোবেনজিন আছে। বিষাক্ত পদার্থ কি কি? বিষাক্ত পদার্থ হচ্ছে বেনজিন, তারপর হচ্ছে ক্লোরোবেনজিন, আরেকটা কি? মিথানল। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল, এরা হচ্ছে বিষাক্ত পদার্থের
উদাহরণ, ঠিক আছে? এরা হচ্ছে সব আমাদের বিষাক্ত পদার্থের উদাহরণ, ঠিক আছে? তোমরা কিন্তু বেশ ভালো পড়াশোনা করছো, ভালো পারছো, আর একটু ঘষা মাজা করতে হবে ভাইয়ারা, ঠিক আছে? আরো 3 মাসের উপরে সময় আছে, একটু কষ্ট করে, এখন তো স্কুল নাই কিছু নাই, একটু কষ্ট করে আর একটু পড়তে হবে। যেমন আজকে ক্লাসটা হয়ে যাওয়ার পর তোমরা আগামীকাল কি করবে, আজকে আর এটা নিয়ে বসার দরকার নাই, আগামীকাল ক্লাসটা যখন ইউটিউবে আপলোড হবে তখন ওখান থেকে হচ্ছে পিডিএফটাকে আগে নামাবা, পিডিএফটা নামানোর পর পিডিএফ থেকে দেখবা, যেখানে যেখানে দেখবা আরে পিডিএফ দেখে বুঝতেছি না, ইউটিউব থেকে হচ্ছে টেনে ওই জায়গাটা দেখবা। ইউটিউব থেকে তো তোমার পুরো ক্লাসটা আবার করার দরকার নাই, যদি নতুন কেউ করে থাকো তখন, বা এখন আসছো মাত্র আসছো, আগের গুলা পাও নাই, সে প্রথম থেকে দেখো, বাট বাকিরা কি করবা, একটু টেনে টেনে দেখে ফেলবা, তাহলে দেখবা ক্লিয়ার হয়ে যাবে। 61 নাম্বার এমসিকিউতে আমাদেরকে আসলে কি বলেছে, এটা হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ, এটা হচ্ছে আমাদের বিস্ফোরক পদার্থ, এটা হচ্ছে আমাদের বিস্ফোরক, এটা হচ্ছে আমাদের ধার্য পদার্থ, এটা হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ, আর বৃত্তের উপর আগুনের শিখা এটা হচ্ছে জারক গ্যাস, এটা হচ্ছে জারক গ্যাস, ঠিক আছে? জারক গ্যাস বা তরল, এটা হচ্ছে বৃত্তের উপর আগুনের শিখা, ঠিক আছে? এটা একটু সবাই আশা করি মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, অর্পিতা ঠিক আছে, রাবেয়া ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর হচ্ছে খ, সঠিক উত্তর ঘ না, গ না, সরি, সঠিক উত্তর হচ্ছে কি খ, সঠিক উত্তর খ, খ খ। বৃত্তের উপর নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? বৃত্তের উপর আগুনের শিখা, এই যে দেখো একটা বৃত্ত আছে এখানে, আশা করি দেখা যাচ্ছে, তাই না? বৃত্তের উপর আগুনের শিখা, সবাই গণহারে গরুর গ দিচ্ছ, আগেরটাতে আমি ভুল করছিলাম, ঠিক আছে? গরুর গটা ভুল ছিল, সঠিক উত্তর হচ্ছে খ, ঠিক আছে? অপশনটা খ হবে, সঠিক উত্তর হবে খ, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছি নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? বৃত্তের উপর আগুনের শিখা, আর শুধু আগুনের শিখা এটা হচ্ছে ধার্য পদার্থ, এই যে ছড়াই ছিটে যাচ্ছে এটা হচ্ছে বিস্ফোরক, এই যে কঙ্কাল মানুষের হাড়টার এটা হচ্ছে বিষাক্ত পদার্থ, ঠিক আছে? তারপরে যাই, তারপর দেখো, তাহলে জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি? বৃত্তের উপর আগুনের শিখা, মাত্র দেখছি বৃত্তের উপর আগুনের শিখা। 63, কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক? লেড, লেড পরিবেশের জন্য ক্ষতিকারক, লেড পরিবেশের জন্য ক্ষতিকারক, ঠিক আছে? লেড হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক। তারপর দেখি ত্বকের জন্য ক্ষতি করে কোনটি? ত্বকের জন্য ক্ষতি করে কোনটি? ত্বকের জন্য ক্ষতিকর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন ত্বকের জন্য ক্ষতি করে। তারপর হচ্ছে ক্লোরিনের আরেকটা উদাহরণ যদি আমি দিয়ে দিই, ক্লোরিন হচ্ছে একটা জারক গ্যাস, ক্লোরিন হচ্ছে একটা জারক গ্যাস, ঠিক আছে? এটা ত্বকের জন্য ক্ষতিকারক। নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? হ্যাঁ, এটা ট্রি ফয়েলটা, এটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে। এটার আরেক নাম কি? এটার আরেক নাম হচ্ছে ট্রি ফয়েল, ট্রি ফয়েল। তেজস্ক্রিয় পদার্থ নির্দেশক চিহ্ন কোনটা? এটা, ঠিক আছে? একটা পাখার মতো না, একটা ফ্যানের মতো, একটা 3 মাথাওয়ালা একটা ফ্যানের মতো, এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে। 65, 66, তেজস্ক্রিয় পদার্থ কোনটি? রেডিয়াম, রেডিয়াম হচ্ছে আমাদের একটা তেজস্ক্রিয় পদার্থ, রেডিয়াম তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে রেডিয়াম। আরো কিছু তেজস্ক্রিয় পদার্থের নাম আমি লিখে দিই তোমাদেরকে। তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে আমাদের ইউরেনিয়াম, ইউরেনিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম, তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম, তারপর হচ্ছে আমাদের পোলোনিয়াম, পোলোনিয়াম। হ্যাঁ, কেউ আর ভাইবো না যে নামের শেষে আম থাকলে তেজস্ক্রিয়, সোডিয়ামের শেষেও তো আম আছে, সোডিয়াম তো তেজস্ক্রিয় না, এরা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে? এরা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তারপরে আসো, নিচের কোন হ্যালোজেনটি ত্বকে লাগলে ক্ষত হতে পারে? ক্লোরিন, তাই না? জারক গ্যাস ক্লোরিন, ক্লোরিন যদি ত্বকে লাগে তাহলে ক্ষত তৈরি হতে পারে। তারপরে দেখি 68, এলপিজি ও সিএনজি। এলপিজি মানে কি? এলপিজি মানে হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, মানে যেটা আমাদের বাসা বাড়িতে এখন সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় না, ওটা হচ্ছে এলপিজি গ্যাস। বিউটেন গ্যাস ব্যবহার করা হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে আমাদের এলপিজি। আর সিএনজি কি? সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে আমাদের বিউটেন। নরমালি এলপিজি গ্যাস হিসেবে আমরা বিউটেন গ্যাস ব্যবহার করি, আর আমাদের এটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে আমাদের মিথেন গ্যাস, সিএনজিতে ব্যবহার করা হয়। তাহলে এলপিজি ও সিএনজি এরা কোন সতর্কতা চিহ্ন ব্যবহৃত হয়?
এটাতে আমাদের ব্যবহৃত হয় এটা, এরা সবাই দুইজনই ধার্য পদার্থ, এটা হচ্ছে ধার্য, তাই না? তাহলে এরা হচ্ছে ধার্য। একটু মনে রাখবা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রিফয়েল বা তেজস্ক্রিয়। ট্রিফয়েল মানে কি? তেজস্ক্রিয়। এটা কি? এটা হচ্ছে বিষাক্ত, এটা হচ্ছে বিষাক্ত পদার্থ নির্দেশক সাংকেতিক চিহ্ন। এটা কি? এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে জারক, এটা হচ্ছে জারক গ্যাস। বৃত্তের উপর আগুনের শিখা, এটা হচ্ছে জারক গ্যাস। ওকে, এগুলো বাসায় 2-4 বার দেখলেই মনে থাকবে। তারপর হাসপাতালের বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে কোন সংকেতটি লাগানো থাকে? ঠিক আছে, হাসপাতালে কোনটি লাগানো থাকে? হাসপাতালে থাকে পরিবেশ। হাসপাতালে বর্জ্যপূর্ণ ড্রামের গায়ে কোন সাংকেতিক চিহ্নটি লাগাবে? পরিবেশ সূচক সাংকেতিক চিহ্ন লাগাবো। ঠিক আছে, পরিবেশ। এখন এই চিহ্নগুলো তোমরা হচ্ছে মেইন বই থেকে একটু পড়ে নিও যে কোন চিহ্ন দিয়ে কি বোঝায়। মেইন বই বারবার পড়বা, তাহলে দেখবা এটা তোমাদের মাথায় সেট হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা মেইন বই দেখে একটু পড়ে নিও। তারপরে আসি, ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি করে কোন যৌগ? ক্যান্সার তৈরি করে টলুইন। ঠিক আছে, টলুইন কিভাবে আঁকে? টলুইন হচ্ছে এই যে বেনজিন, এবং বেনজিনের একটা হাতে থাকে CHO, এটাকে আমরা বলি টলুইন। এটা হচ্ছে টলুইন। ঠিক আছে, এটা হচ্ছে টলুইন। মনে করো এখানে আমি যদি কার্বন যদি দিতে চাই, এই এক হাত, এই একান্তর দ্বিবন্ধন যুক্ত, এটা হচ্ছে আমাদের টলুইনের গাঠনিক সংকেত। কোনটি উত্তেজক পদার্থ? উত্তেজক পদার্থ কোনটি? উত্তেজক পদার্থ হচ্ছে লঘু অ্যাসিড। আমরা পড়ছি লঘু অ্যাসিড, ক্ষার, এরা হচ্ছে উত্তেজক পদার্থ। লঘু অ্যাসিড, ক্ষার, এরা হচ্ছে উত্তেজক পদার্থ। তারপর নিচের কোন চিহ্নটি ক্ষত সৃষ্টিকারী পদার্থ নির্দেশ করে? হ্যাঁ, ক্ষত সৃষ্টি করে কে? আগে আমাকে এটা বলো, ক্ষত সৃষ্টি করে কে? ক্ষত সৃষ্টিকারী পদার্থ হচ্ছে ওই যে দেখো ফোটা পড়তেছে, দেখছো আগুন জ্বলে যাচ্ছে, এই যে হাতে পড়তেছে, হাতে ক্ষত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্ষত সৃষ্টিকারী পদার্থ। ঠিক আছে, যেমন এটা কি? এটা হচ্ছে সিমেন্ট ডাস্ট, এটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক। এটা হচ্ছে ট্রিফয়েল, এটা কি? এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ, এটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ সাংকেতিক চিহ্ন হচ্ছে এটা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ট্রিফয়েল বা তেজস্ক্রিয় পদার্থ। ট্রিফয়েল বা এটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ। ঠিক আছে, তারপরে দেখি, আগুন বা তাপ থেকে দূরে রাখতে হয় কাকে আমরা আগুন বা তাপ থেকে দূরে রাখবো? মোম। কারণ মোমকে তুমি যদি আগুন বা তাপের মধ্যে রাখো তাহলে কি হবে? মোম, আগুন ধরে যাবে। অ্যারোসল, বিস্ফোরণ তৈরি করবে। পেট্রোলিয়াম, তেলের সামনে যদি আগুন বা কিছু যদি তাপ যদি দাও তাহলে কি করবে? তেল ফুটতে শুরু করবে না? তাহলে এটা হচ্ছে 1, 2 এবং 3। তারপরে আসো, কোনগুলো বিস্ফোরক পদার্থ? বিস্ফোরক পদার্থ কোনগুলো? বিস্ফোরক পদার্থ হচ্ছে জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন। ঠিক আছে, বিস্ফোরক পদার্থ হচ্ছে জৈব পারক্সাইড এবং নাইট্রোগ্লিসারিন। এগুলো আগেরই পড়া আছে, এই কারণে আমি একটু টেনে চলে যাই। হ্যাঁ, একটু তাড়াতাড়ি চলে যাই, আর বেশি নাই। 75, এই যে দেখো আগুনের শিখা, বৃত্তের উপর আগুনের শিখা, এটা কি? এটা হচ্ছে আমাদের জারক গ্যাস বা তরল। ঠিক আছে, বৃত্তের উপর আগুনের শিখা, জারক গ্যাস বা তরল। এদের উদাহরণ কি? এটার উদাহরণ হচ্ছে ক্লোরিন, একটা উদাহরণ হচ্ছে ক্লোরিন, আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের ক্ষার, কস্টিক সোডা। এটা সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। কস্টিক সোডা আর ক্লোরিন এরা হচ্ছে জারক গ্যাস। ঠিক আছে, তারপর এটা কি? ট্রিফয়েল। এটা হচ্ছে ট্রিফয়েল বা যাকে আমরা কি বলছি? তেজস্ক্রিয় পদার্থ বলতেছি। ট্রিফয়েল বা তেজস্ক্রিয় নির্দেশক, তেজস্ক্রিয় পদার্থ নির্দেশক সাংকেতিক চিহ্ন এটা। তাহলে প্রথম কত সালে এটা ব্যবহার হয়েছে? ট্রিফয়েল প্রথম কত সালে ব্যবহার হয়েছে? ট্রিফয়েল প্রথম ব্যবহার হয়েছে 1946 সালে। ট্রিফয়েল প্রথম ব্যবহার হয়েছে 1946 সালে। তারপর উদ্দীপকের চিহ্নযুক্ত রশ্মিটি মানে ট্রিফয়েল, এটা আসলে কি নির্দেশ করে? ট্রিফয়েল মানবদেহকে বিকলাঙ্গ করে দিতে পারে। তেজস্ক্রিয় পদার্থ মানবদেহকে বিকলাঙ্গ করতে পারে, শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এটাকে বিশেষ পাত্রে সংরক্ষণ করতে হয়, লেডের বাক্সে। লেড, বিশেষ পাত্রটা কি? বিশেষ পাত্রটা হচ্ছে লেডের বাক্স। কারণ কি? তুমি যে প্লাস্টিকের পাত্রে তুমি যদি তেজস্ক্রিয় পদার্থকে সংরক্ষণ করতে চাও, প্লাস্টিকের পাত্র গলে যাবে। কাঠের পাত্রে যদি সংরক্ষণ করতে চাও, কাঠের বাক্স বিস্ফোরণে ফেটে যাবে। তাহলে আমাদেরকে লেড তৈরি করতে হবে। কারণ লেড কি? লেড হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা কনক্রিটের মতো শক্ত একটা পদার্থ। তাহলে এটার বাক্সটা কি হয়? অনেক বেশি মজবুত হয়। এটা তেজস্ক্রিয় পদার্থ ভেদ করতে পারে না। তারপর আমাদের সেকেন্ড লাস্ট কোয়েশ্চেনে চলে গেছি, 78 এবং 79। আর 2টা কোয়েশ্চেন আছে, তাহলে আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে, একদম লাস্টে এসে হচ্ছে আমাদের লাইফটা কেটে গেছিল। চলো দেখি,
তাড়াতাড়ি শেষ করে ফেলি, তাড়াতাড়ি শেষ করে হচ্ছে আমাদের নামাজের সময় হয়ে গেছে, আমরা এই জন্য হচ্ছে আমি তাড়াতাড়ি একটু শেষ করে ফেলি, হ্যাঁ, তারপর আমরা নামাজের একবারেই ব্রেক নিয়ে চলে যাই, আবার ইনশাল্লাহ পরে আরেকদিন দেখা হবে, ঠিক আছে? আজকে এই জন্য তাড়াতাড়ি শেষ করে ফেলি। সোহেল একদিন কৌতূহলবশত রসায়ন পরীক্ষাগারে একটি বোতলের ভেতরে দ্রব্য হাতে স্পর্শ করলো, সাথে সাথে তার হাতে ক্ষত সৃষ্টি হলো। তার মানে এটা কি? ক্ষত সৃষ্টিকারী একটা পদার্থ, ক্ষত সৃষ্টিকারী পদার্থ। তাহলে তার সোহেল যে দ্রব্যটি স্পর্শ করায় ক্ষত তৈরি হলো, সেটির বোতলে কি লেবেল লাগানো উচিত ছিল? সেটার বোতলের গায়ে কোনটা লাগানো উচিত ছিল? উত্তেজক পদার্থ। এটা ক্ষত সৃষ্টি করছে, তার মানে সে কি উত্তেজক পদার্থের লেবেল লাগানোর কারণ উচিত ছিল, ধার্য না, বিষাক্ত না, বিস্ফোরক না। যেহেতু সোহেল বোতলের ভেতরের দ্রব্য হাতে সরাসরি হাত দিয়ে স্পর্শ করে ফেলছে, তো সরাসরি হাত দিয়ে স্পর্শ করে ফেলার কারণে কি হয়েছে বলতো? তার হচ্ছে সরাসরি যেহেতু আমি হাত দিয়ে স্পর্শ করে ফেলছি এবং হাতে যেহেতু ক্ষত তৈরি হয়েছে, তার মানে যদি এই বোতলের গায়ে উত্তেজক পদার্থের লেবেল যদি লাগানো থাকতো আর সোহেল যদি আজকের ক্লাসটা যদি করতো, তাহলে সে ওই বোতলের জিনিসটাকে হাতে স্পর্শ করতো না, সে গ্লাভস পরে স্পর্শ করতো। কথা কি বোঝা গেছে? বাট সোহেল হচ্ছে একটা দুষ্টু ছেলে, সোহেল হচ্ছে আজকের ক্লাসটা করে নাই, সে হচ্ছে আজকের ক্লাস না কইরা এই সময় সে রিলস দেখছে, ভিডিও দেখছে, এরপরে হচ্ছে সে হচ্ছে বন্ধুদের সাথে গসিপিং এ ব্যস্ত ছিল, আর যা ইচ্ছা করছে, কিন্তু ক্লাস পড়াশোনা করে নাই। যদি পড়াশোনা করতো তাহলে কিন্তু ওর আজকে অ্যাক্সিডেন্টটা হইতো না। তারপরে আসো লাস্ট, উক্ত দুর্ঘটনার কারণ কি? উক্ত দুর্ঘটনার কারণ কি? সতর্কতার অভাব, এক নাম্বার কথা। ল্যাবে লাগানো নাই, তাও সে কোন একটা ল্যাবে যাওয়ার পরে কেন সে ওটাতে হাত দিবে? কোন একটা ল্যাবে গেলে আমরা মানে কৌতূহলবশত কোনো কিছু ধরতে পারি না, সাথে অভিজ্ঞ মানে এক্সপিরিয়েন্স কাউকে নিয়ে যাওয়া উচিত। তো এটা সতর্কতার অভাব ছিল। তারপর বোতলে লেবেল ছিল না, এটা হচ্ছে ল্যাবরেটরি যে ছিল তার দোষ। যে ল্যাবের দায়িত্বে আছে সে বোতলে লেবেল লাগাইলো না কেন? সবচেয়ে বড় যে দোষ করছে সোহেলের পর্যাপ্ত জ্ঞানের অভাব, যেটা আমি বলছি ক্লাস টাস না করলে জ্ঞান হবে। তো তোমরা যদি নিজেদের জীবনকে যদি সোহেলের মতো যদি মানে বিপজ্জনক করতে না চাও, তাহলে কি করতে হবে? ক্লাসটা ভালো করে করতে হবে। তেজস্ক্রিয় পদার্থ কোনটা, কোনটা উত্তেজক পদার্থ, কোনটা বিষাক্ত পদার্থ, বোতলের গায়ে লেবেল দেখলে কিভাবে চিনবো, এই জিনিসগুলো, কোনটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, কোনটা পরিবেশের জন্য ক্ষতিকর, কোনটা উত্তেজক পদার্থ, কোনটা জারক গ্যাস, কোনটা ধার্য পদার্থ, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে চিনতে হবে, ঠিক আছে? তো আমাদের দেখো আর স্ক্রল করলে যাচ্ছে না। হ্যাঁ, আজকে আমাদের এমসিকিউ ক্লাসটা এতটুকু পর্যন্তই ছিল। আমি তোমাদেরকে টোটাল 79টা এমসিকিউ সলভ করিয়েছি আজকের ক্লাসে, এবং এই 79টা এমসিকিউ সলভ করতে গিয়ে আমাদের সময়, আচ্ছা সপ্তর্ষি বলছো সোহেল আমার বন্ধু, সোহেল কমন নাম, সোহেল অনেকেই আছে। আমার একটা ছোট ভাইয়ের নাম আছে সোহেল, আমার একজন বড় ভাইয়ের নাম আছে সোহেল, বড় ভাই একজন না, 3জন বড় ভাইয়ের নাম আর সোহেল। তো সোহেল খুবই কমন একটা নাম, এবং তোমাদের মানে সোহেল নামক যে বন্ধু আছে তাদেরকে হচ্ছে এটার মধ্যে একটু মেনশন করে দিও যে দেখ তোর আজকে সতর্কতার অভাবের কারণে হচ্ছে তুই আজকে ব্যথা পাইছিস, নাইলে কিন্তু ব্যথা পাইতি না। তো আমাদের আজকে কি ছিল? আজকে হচ্ছে আমাদের বুধবার। আমাদের ক্লাস শিডিউলের সম্পর্কে আমি আরেকটু বলে দিই। ক্লাস শিডিউলটা সম্পর্কে আমাদের কথা হচ্ছে যেটা, আমাদের 29 ডিসেম্বর থেকে রবিবার সাধারণ গণিত ক্লাস, 29 ডিসেম্বর থেকে, ঠিক আছে? একটু বলে দিই, একটু লিখে নাও, হ্যাঁ, আমি একটু বলে দিই, যারা আছো তাদেরকে একটু আমি বলে দিচ্ছি যে 29শে ডিসেম্বর থেকে আর এর আগ পর্যন্ত, মানে আজকে তো কত তারিখ? আজকে হচ্ছে আমাদের 25 তারিখ, তো 26, 27, 28 এই 3 দিন ক্লাস কিভাবে হবে সেটা হচ্ছে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। বাট 29শে ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আমাদের টাইমটা ফিক্সড। 29 ডিসেম্বর থেকে, হ্যাঁ, 29শে ডিসেম্বর থেকে, 29শে ডিসেম্বর থেকে আমি শুধু সায়েন্সেরটা দিচ্ছি, সায়েন্সের ক্লাসগুলো দেখো। 29শে ডিসেম্বর থেকে আমাদের জেনারেল ম্যাথ, জিএম, জেনারেল ম্যাথ হচ্ছে সানডে, রবিবার। তারপর হায়ার ম্যাথ, এইচএম, এটা হচ্ছে আমাদের মানডে, সোমবার। তারপর হচ্ছে আমাদের ফিজিক্স হচ্ছে আমাদের মঙ্গলবার, টুইসডে, ঠিক আছে? এই যে আজকে বুধবার নিলাম, বাট 29শে ডিসেম্বর থেকে পর থেকে বুধবার ক্লাস নাই। কেমিস্ট্রি ক্লাস হচ্ছে আমাদের থার্সডে, বৃহস্পতিবার। কেমিস্ট্রি হচ্ছে আমাদের থার্সডে। প্রত্যেকটা ক্লাস কয়টা থেকে ভাইয়া? প্রত্যেকটা ক্লাস হবে আমাদের রাত 8টায়, প্রত্যেকটা ক্লাস at 8 PM, রাত 8টায় শুরু হবে। 10টার মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। বাট কথা হচ্ছে, আচ্ছা অর্পিতা স্যার আপনার ক্লাসটা অনেক ভালো লাগলো, প্রথমবার করলাম আপনার ক্লাস, থ্যাংক ইউ। আমিও তো বললাম আজকে তোমাদেরকে আমি প্রথম দেখলাম, নিলয়, ঠিক আছে, আমিও করলাম প্রথম ক্লাস। এবং কয়টা থেকে ক্লাস হয়? এই যে ভাইয়া ক্লাস শিডিউল দেওয়া আছে, হ্যাঁ, এইটা, এবং এই পিডিএফটা আমাদের প্রত্যেক ক্লাসের পিডিএফ আমাদের পরের দিন যখন ইউটিউবে যখন ক্লাসটা আপলোড করা হয়, তখন কিন্তু ইউটিউবের ডেসক্রিপশন লিঙ্কে
পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেওয়া হয়, পিডিএফ এর গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হয়। তোমরা ডেসক্রিপশনে গিয়ে পিডিএফ এর গুগল ড্রাইভ লিঙ্ক থেকে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা আশা করি সবাই অনেক অনেক এনজয় করেছো, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা শিখেছি কিনা। আমরা আজকের ক্লাস থেকে কি কি শিখলাম, আমাদের এই প্রথম অধ্যায় থেকে আমাদের আসার মতো জিনিস কি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সাংকেতিক চিহ্নগুলা মনে রাখা, এবং বিস্ফোরক পদার্থের লিস্টটা মনে রাখবা, বিষাক্ত পদার্থ কোনটা মনে রাখবা, জারক গ্যাস কোনগুলা মনে রাখবা, এই যে টুকিটাকি জিনিসগুলো। মানে মোট কথা হচ্ছে ভাইয়া যা যা পড়ালাম সেগুলো পড়ার পর মেইন বই থেকে একবার পড়ে নিবা, রিডিং পড়ে নিবা। ঠিক আছে, আমি চেষ্টা করব ফিজিক্স, আমি চেষ্টা করব কেমিস্ট্রিটা আমি চেষ্টা করব যদি আমাদের এমসিকিউটা যদি আমরা যদি এই মাসের মধ্যে বা হচ্ছে খুব দ্রুত যদি শেষ করে ফেলতে পারি, তারপরে আমি চেষ্টা করব যে তোমাদেরকে মেইন বই ধরে ধরে একটু বেসিকটা পড়িয়ে দেওয়ার জন্য, যাতে করে হচ্ছে খুঁটিনাটি বেসিকে কারো যদি কোনো দুর্বলতা থাকে সেটা যাতে তোমরা কাটিয়ে উঠতে পারো। তোমাদের হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের যে পোর্শনটা সেটা তোমাদের সোহাগ ভাইয়া দেখবেন, এটা সে হচ্ছে তার মতো করে হচ্ছে কন্ডাক্ট করছে, আর তার কাছ থেকে তোমাদের যদি কোনো কিছু যদি চাওয়া পাওয়ার থাকে সেটা হচ্ছে তোমরা তোমাদের সোহাগ ভাইয়ের সাথে কথা বলে নিবা। ঠিক আছে, সোহাগ ভাইয়াকে কোথায় পাবো, আরিফুল সোহাগ ভাইয়া সার্চ দিলেই পাবা, সার্চের প্রোডাক্ট আমারই ছোট ভাই, আমারই জুনিয়র, তো সেখান থেকে হচ্ছে করে নিবা। আর যারা যেমন নয়নমণি বলছো আমিও প্রথম, যারা আজকে প্রথম ক্লাস করেছো আমাকে খুঁজে পাচ্ছ না, পিন কমেন্ট করা আছে, আমার আইডি দেওয়া আছে, নক দিও এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নিও। বললেই হবে ভাইয়া আমি এসএসসি 25 ব্যাচ, মেসেঞ্জারে অ্যাড করে দেন, তাহলে আমি মেসেঞ্জার গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দিব। ঠিক আছে, আমার আইডিটা আমি হচ্ছে আরেকটা কমেন্ট আমি করে দিই। ঠিক আছে, এটা আমার আইডি, এই লেখাটা লিখে আমি কমেন্ট করে দিলাম। ঠিক আছে, এটা দিয়ে আমি কমেন্ট করে দিলাম, এটা আমার আইডি, তো পিন করা আছে। আমার আইডিতে হচ্ছে একটা নক করবা, নক করে বলবা যে ভাইয়া আমি হচ্ছে এসএসসি 25 ব্যাচের, তাহলেই হবে। তাহলে আমি তোমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো। মেসেঞ্জার গ্রুপে অ্যাড করলে কি হবে, মেসেঞ্জার গ্রুপটা কোনো গসিপের গ্রুপ না, সেখানে গল্প বলা একদমই নিষেধ। সেখানে হচ্ছে ভাইয়ারা শুধুমাত্র ক্লাসের আপডেটগুলো দেই, মানে এমনিতে ক্লাস খুঁজে পাও না, কিন্তু মেসেঞ্জার গ্রুপে তুমি যখন থাকবা তখন ক্লাসের আপডেটগুলো রেগুলারলি পাবা, এটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, আচ্ছা, তো আজকে তাহলে এই পর্যন্তই ভাইয়া, রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।